একটা রাজনৈতিক দুর্গ কখনো একদিনে ভাঙে না, ভেতরে ভেতরে ফাটল ধরে, স্তম্ভগুলো দুর্বল হয়, আর একদিন হঠাৎ করে সবকিছু ভেঙে পড়ে। 2026-এর পশ্চিমবঙ্গ সেটা কি শুধু একটা নির্বাচন, নাকি 15 বছরে জমে থাকা ভাঙনের বিস্ফোরণ? এই ভিডিওতে আমরা ফিরে যাওয়া 2011-তে আর দেখব কোথায় লুকিয়ে ছিল পতনের বীজ। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। 2011 সালের 21শে জুলাই 34 বছরের বাম দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মাস দুয়েক আগেই। পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়ে ব্রিগেডে শহীদ দিবস পালন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চেই তৃণমূলের রাজনীতিতে অভিষেক হয় আরও এক বন্দ্যোপাধ্যায়ের। 24 বছরের তরুণ নেতা অভিষেককে সেদিন সকলে মমতার ভ্রাতুষ্পুত্র হিসেবেই চিনতেন। সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের অন্দরে তার ক্ষমতা বেড়েছে, আর সমান্তরালে ক্রমশ প্রকট হয়েছে দলের অন্দরে নবীন প্রবীণদের দ্বন্দ্ব। 15 বছর পরে দল যখন ক্ষমতাচ্যুত, তখন ময়না তদন্ত করতে বসে অনেকে বলছেন তৃণমূলে মমতার তৈরি মিডল অর্ডারে ধসের বীজও সেখানেই বোনা হয়েছিল। নবীন প্রবীণদের মধ্যে ভারসাম্য রক্ষার ব্যর্থতাতেই দুর্গের পতন অনিবার্য হয়ে উঠেছিল। দলে নবীনরা যত মাথা তুলেছেন, নতুন সংস্কৃতি দলের সঙ্গে যত সম্পৃক্ত হয়েছে, ততই একে একে গুরুত্ব হারিয়েছেন প্রবীণ নেতারা। চিড় ধরেছে সংগঠনে, এর জন্যই একটা নাম ময়না তদন্তে উঠে এসেছে, সেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1998 সালের 1 জানুয়ারি পথ চলা শুরু করা তৃণমূলের মিডল অর্ডার একসময় ছিল দলের মেরুদণ্ড। মমতার সঙ্গে সেদিন কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন মুকুল রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, মদন মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। পরে যোগ দেন শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারীও। বাম সরকারের বিরুদ্ধে টানা এক দশকের লড়াইয়ে এই নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ক্ষমতায় আসার পরেও তারা দাপটের সঙ্গে রাজনীতি করেছেন, দলে এবং সরকারে গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। মমতার অধীনে এরাই ছিলেন সেই শক্তিশালী মিডল অর্ডার, যাদের ব্যাটে ভর করে অতীতে একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছিলেন নেত্রী। কিন্তু 2026 সালে এসে তৃণমূলের মুখ থুবড়ে পড়ার নেপথ্যে সেই মিডল অর্ডারের অপ্রাসঙ্গিকতাই বড় কারণ হয়ে দাঁড়ায়। প্রবীণ নেতাদের কেউ দল ছেড়েছেন, কেউ নতুনদের সঙ্গে তাল মেলাতে না পেরে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন, কেউ বা সমঝোতায় অস্বস্তি টিকিয়ে রাখলেও গুরুত্ব হারিয়েছেন। মমতার খোলা হাওয়ার রাজনীতি ধীরে ধীরে কর্পোরেট সংস্কৃতি থেকে মোড় নেওয়ার সঙ্গে সঙ্গে মুড়ি তেরে ভাজার দল ফিশ ফ্রাইয়ের দলে পরিণত হয়েছে। আর সেই পরিবর্তনের ভিড়ে কোণঠাসা হয়ে পড়েছেন পুরনো দিনের নেতারা, ক্ষমতাসীন হয়ে পড়েছেন মিডল অর্ডার। প্রথম থেকে লড়াইয়ে যারা সঙ্গ দিয়েছেন, তাদের গুরুত্ব মমতা বরাবরই দিতেন। তৃণমূল গড়ে ওঠার পর অধিকাংশ জেলায় তাদেরই জেলা সভাপতি করেছিলেন, যারা তার যুব কংগ্রেসের সময়ের সহযোদ্ধা ছিলেন। হাওড়ায় অরূপ রায়, কোচবিহারে রবীন্দ্রনাথ ঘোষ, হুগলিতে আকবর আলী খন্দকার, উত্তর 24 পরগনায় জ্যোতিপ্রিয় মল্লিকদের মতো নেতারা সেই ধারারই উদাহরণ। কলকাতায় ফিরহাদ মদনরাও সমান গুরুত্ব পেয়েছিলেন। দীর্ঘ সময় এদেরই দাপট ছিল। মমতার ঘনিষ্ঠ বৃত্তই সরকার চালিয়েছে, কিন্তু 2016-17 সালের পর ধীরে ধীরে সেই গুরুত্ব কমতে শুরু করে। ব্যক্তিগত জীবনকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলার অভিযোগে প্রকাশ্যে শোভন চট্টোপাধ্যায়কে তিরস্কার করেছিলেন মমতা, যার পর 2018 সালে তিনি দল ছাড়েন এবং সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যান। পরে বিজেপিতে গিয়েও স্বাচ্ছন্দ্য বোধ করেননি। সম্প্রতি তৃণমূলে ফিরলেও আগের গুরুত্ব আর নেই। 2021 সালে অভিষেকের প্রবেশের পর যুবা সংগঠন তৈরি হলেও সমান্তরালে তৃণমূলের যুবক সংগঠন ছিল শুভেন্দুর হাতেই, আর সেখান থেকেই দ্বন্দ্বের সূচনা। সময়ের সঙ্গে তা তীব্র হয়। অভিষেক যুব সংগঠনের সভাপতি হওয়ার পর যুবার অস্তিত্ব মুছে যায় এবং তিনি ক্রমশ দলের ক্ষমতার শীর্ষে উঠে আসেন। 2021 সালের পর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে ওঠার অনেক আগেই তিনি দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার রাজনৈতিক দর্শনের সঙ্গে প্রবীণদের সংঘাত হলেও শেষ পর্যন্ত পিছু হটতে হয়েছে তাদেরই, কখনো মমতার হস্তক্ষেপে, কখনো স্বেচ্ছায়। অভিষেকের নেতৃত্বে দল একের পর এক নির্বাচনে জয় পেলেও নতুন তৃণমূল গড়ার প্রয়াসে এক ব্যক্তি, এক পদ বা বয়স সীমার মতো ধারণা বাস্তবায়িত করা যায়নি পুরোপুরি। ফলে নতুন পুরনো সংঘাত থেকে গিয়েছে। অভিষেক বারবার নতুন তৃণমূলের কথা বলেছেন, দলকে নিয়ে, সংগঠনকে নিয়ে একাধিক নতুন ভাবনা প্রকাশ্যে এনেছেন। তৃণমূলে এক ব্যক্তি এক পদ নীতি চালু করার পক্ষপাতী ছিলেন অভিষেক, প্রকাশ্যে তা ঘোষণাও করেছিলেন। সেই সময় প্রথম যে নামটি সকলের মাথায় এসেছিল সেটি হলো ফিরহাদ হাকিম। একসঙ্গে মন্ত্রী এবং মেয়রের পদ সামলেছিলেন তিনি, তবে এক পদের ভাবনা বাস্তবায়িত করতে পারেননি অভিষেক। মমতার ঘনিষ্ঠ এবং আস্থাভাজন ববি দুটি পদ নিয়েই থেকেছেন। তৃণমূলের অন্দরে বয়স বিধিও চালু করতে চেয়েছিলেন অভিষেক, বলেছিলেন রাজনীতিতে অবসরে বয়স থাকা উচিত এবং তা কখনোই 65-র বেশি হওয়ার কথা নয়। তবে মমতাকে তার ব্যতিক্রম বলেই উল্লেখ করেছিলেন তিনি। অভিষেকের বয়স বিধিও তৃণমূলে সেভাবে প্রয়োগ করা যায়নি। প্রবীণদের রেখে নতুনদের জায়গা দিতে হয়েছে। অভিষেকের নতুন তৃণমূলে কেউ ক্ষুণ্ণ হয়েছেন, কেউ মানিয়ে নিয়েছেন।
সংগঠনের ভিত শক্ত রাখতেন মুকুল রায়, যিনি ব্লক স্তর পর্যন্ত সব নেতার নাম জানতেন এবং ভোটের মানচিত্রে সবুজ হলুদ লাল দিয়ে ফলের পূর্বাভাস দিতেন। কিন্তু 2017 সালে দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ফলে সংগঠনে বড় ধাক্কা লাগে। 2019 সালে বিজেপির সাফল্যে তার ভূমিকা থাকলেও 2021-এ ব্যর্থ হন। পরে তৃণমূলে ফিরলেও আগের প্রভাব আর ছিল না। অন্যদিকে শুভেন্দুর সঙ্গে দ্বন্দ্ব চরমে পৌঁছে 2020 সালে তার বিজেপিতে যোগদান তৃণমূলের শক্তিকে আরও ক্ষতিগ্রস্ত করে। আইপ্যাকের আগমন, সাংগঠনিক পরিবর্তন, পর্যবেক্ষক পদ তুলে দেওয়া সব মিলিয়ে দলে ক্ষোভ বাড়ে এবং ক্ষমতার কেন্দ্রীকরণ স্পষ্ট হয়। পুরনো নেতাদের অনেকেই নতুন কর্পোরেট ধাঁচের রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারেননি। কেউ কেউ পরে মানিয়ে নিলেও অনেকে ছিটকে গিয়েছেন। শুভেন্দুর মধ্যে 2019 থেকে অভিষেক বিরোধী তা প্রকট হচ্ছিল। 2020 সালের ডিসেম্বরে তিনি বিজেপিতে যোগ দেন, তবে তার আগে তৃণমূলের সাংগঠনিক সংস্কার হয়েছিল। 2019 সালে লোকসভা নির্বাচনের পরে তৃণমূলের সঙ্গে পরামর্শদাতা সংস্থা হিসেবে যুক্ত হয় আইপ্যাক। এরপরই দলের জেলা ওয়ারি পর্যবেক্ষক পদ তুলে দেওয়া হয়। হুগলি, পূর্ব বর্ধমানে ফিরহাদ, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে অরূপ বিশ্বাসরা ওই পদে ছিলেন। তার নিজের জেলা পূর্ব মেদিনীপুর ছাড়াও শুভেন্দু পর্যবেক্ষক ছিলেন মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের। ওই পদ তুলে দেওয়ায় দলের অন্দরে চাপা ক্ষোভ তৈরি হয়েছিল। অনেকে মনে করছিলেন মমতাকে ঘিরে থাকা বৃত্তের কাজের পরিসর গুটিয়ে যাচ্ছে এই পদ তোলার ফলে, ক্ষমতা কেন্দ্রীভূত করা হচ্ছে। যদি অভিষেকের বক্তব্য ছিল শুভেন্দুর মতিগতি বুঝেই ওই পদক্ষেপ করা হয়, পরে তা ঠিকও প্রমাণিত হয়েছিল। তৃণমূলে অভিষেকের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধির সমান্তরালে ডালাপালা মেলেছিল আইপ্যাক। সংগঠনে ক্রমেই মাথা তুলেছিল কর্পোরেট ঘরানা। আইপ্যাকের সঙ্গে সামঞ্জস্য রাখার কাজ বরাবর করেছে অভিষেকের ক্যামাক স্ট্রিটের দপ্তর। তবে আইপ্যাককে গোড়ার দিকে অনেকেই মেনে নিতে পারেননি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রের মতো নেতারা প্রকাশ্যেই তাদের বিরোধিতা করেছিলেন। প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছিলেন, এতদিন ধরে রাজনীতি করছি, এখন সাংবাদিক বৈঠকে রাখে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এসে হাতে কাগজ ধরিয়ে দিয়ে যাবে, সেই কাগজ দেখে আমাকে মুখস্থ বলতে হবে। তবে সময়ের সঙ্গে পরে তাদের অনেককেই সেই নতুন সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে হয়েছিল। যারা পারেননি তাদের ছিটকে যেতে হয়েছে। গোড়ার দিকে যারা আইপ্যাকের বিরোধী ছিলেন, পরে তারাই ওই সংস্থাকে আপন করে নিয়েছিলেন। দলের এক প্রবীণ নেতা একান্ত আলোচনায় বলেওছিলেন, আমি যদি আইপ্যাককে না মেনে রাজনীতি করি তাহলে সেটা ডারউইনের তত্ত্বকে অস্বীকার করা শামিল হবে। ট্যাক্সি ইউনিয়ন করে উঠে আসা, মদন থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ডুবে যাওয়া পার্থ মমতা চোখের সামনেই হো হো করে উইকেট পড়েছে। অভিষেকের নেতৃত্ব সেই শূন্যস্থান পূরণ করতে পারেনি। নতুন তৃণমূলের নতুন কোনো মিডল অর্ডার গড়ে উঠতে পারেনি। বরং শুভেন্দু দল থেকে বেরিয়ে বিজেপিকে শক্তিশালী করেছেন। ভোটের লড়াইয়ে খোদ মমতাকেও হারিয়ে দিয়েছেন নন্দীগ্রামে। শোভন তৃণমূলে ফিরলেও প্রাসঙ্গিকতা হারিয়েছেন, গুরুত্ব কমে গিয়েছে মদনের। রাজ্য সভাপতি পদে থাকলেও সুব্রত বক্সী আগের চেয়ে জুবুথুবু। গরু পাচার মামলায় নাম জড়ানোর পর থেকে বীরভূমে ধারাবাহিকভাবে দাপট কমেছে অনুব্রত মণ্ডলের। শোভনদেব, অরূপ, ববিরা টিকে গেছিলেন শেষ পর্যন্ত। কিন্তু মমতার সঙ্গে যে বোঝাপড়া নিয়ে তারা আগের কাজ করতেন, সেই দাপট দীর্ঘদিন দেখা যায়নি। ছোট বড় কিছু ক্ষত তৃণমূলকে ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে দিয়েছে। আর লক্ষ্মীর ভাণ্ডার বা যুব সাথীর মতো প্রকল্প সেই ক্ষত সারাতে পারেনি। অবশেষে মিডল অর্ডার ভেঙে পড়ায় পুরো ব্যাটিং অর্ডারটাই রক্তশূন্য হয়ে পড়ে। আর তার ফলস্বরূপ নির্বাচনে পরাজয় অনিবার্য হয়ে ওঠে। ভোটের ফলাফলে তৈরি হয় নতুন ইতিহাস। লাল সবুজের পর বাংলার রং বদলে গেরুয়া হয়ে যায়। সব রকমের হিসেব নিকেশও অনুমানকে ছাপিয়ে 2/3-এরও বেশি বিধানসভা আসন দখল করে প্রথমবারের জন্য বাংলার মসনদে বসলো বিজেপি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে গেরুয়া ধ্বজা ওড়ানোর যে আদর্শগত স্বপ্ন বরাবর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সম্য এবং বিজেপি লালন করে এসেছে, তার বাস্তবায়ন হলো ঘটনাচক্রে। আরএসএস এর শতবর্ষ উদযাপনের ঠিক পরেই দেশভাগের ইতিহাস বহন করে চলা এই রাজ্যে প্রথমবার ভোটের ফল আর সংখ্যালঘু সমর্থনে নির্ধারিত হলো না, বরং ক্ষমতায় এলো হিন্দুত্বের রাজনীতি করা একটি দল। রাজ্যের 293টি কেন্দ্রে সোমবার ভোট গণনা হয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী 206টি আসনে জয় পেয়েছে বিজেপি। আর তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে মাত্র 81টি আসন। কংগ্রেস 2টি এবং সিপিএম 1টি আসনে জয়ী হয়ে শূন্যের গেরো কাটিয়েছে। ভাঙ্গড়া আসন ধরে রেখেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নওসাদ সিদ্দিকী। পাশাপাশি অনেককে চমকে দিয়ে রেজিনগরের সঙ্গে নওদা ও জোড়া কেন্দ্র থেকেও জিতে এসেছেন। তৃণমূল থেকে নিলম্বিত হয়ে আম জনতা উন্নয়ন পার্টি গড়া
হুমায়ুন কবিরা। নির্বাচন কমিশন সূত্রে রাত পর্যন্ত পাওয়া তথ্য বলছে বিজেপি 45.84% ভোট পেয়েছে আর তৃণমূল পেয়েছে প্রায় 41%। রাজ্যে টানা কয়েকটি নির্বাচনে বিজেপি যে ভোট পেয়ে আসছিল তার তুলনায় প্রায় 6% ভোট বেড়েছে তাদের। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে 2 থেকে 3% ভোটের সুইংই বড় ফারাক গড়ে দিতে পারে, সেখানে বিজেপির এই ভোট বৃদ্ধি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কার্যত গেরুয়া ঝড়ে পাহাড়ের দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই 7 জেলাতেও সব আসনে জিতে নিরঙ্কুশ হয়েছে বিজেপি। উত্তর 24 পরগনা, হুগলি ও পূর্ব বর্ধমানেও তাদের আসন বেড়েছে। খাস কলকাতায় বিজেপি খাতা খুলেছে, সেই সঙ্গে হাওড়া, পূর্ব বর্ধমান ও দক্ষিণ 24 পরগনাতেও বিজেপির এই বিপুল জয়ের পথে ফের বাজিমাত করেছেন বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরপর দুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন তিনি। আগেরবার নন্দীগ্রামের তুলনায় এবার ভবানীপুরে তার জয়ের ব্যবধান আরও বেড়ে হয়েছে 15,105। পাশাপাশি নিজের পুরনো নন্দীগ্রাম আসনও ধরে রেখেছেন তিনি। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা অবশ্য এই পরাজয় মানতে নারাজ। অন্তত শখানেক আসনের ফল নিয়ে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। তার কথায়, ভোটটা বিজেপির বিরুদ্ধে হয়নি, আমাদের লড়তে হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ব্যক্তিগত জায়গা থেকে দেখছি না, আমি মনে করি সামগ্রিকভাবে যা হয়েছে আমার কেন্দ্রের জয় পরাজয়ের থেকে সেটা অনেক বড়। আমাকে অশ্লীলভাবে অপমান করা হয়েছে, এমনকি ধাক্কা দেওয়া হয়েছে, যেভাবে গুন্ডামি করে বাংলা দখল করা হলো, কেন্দ্রীয় বাহিনী এবং যারা এসেছে তাদের সকলকে কাজে লাগিয়ে এক একটা গণনার ফল পর্যন্ত প্রভাবিত করা হলো। এটার নাম গণতন্ত্র নয়, একে জয় বলে না। নিজেদের মুখ নিজেরা পোড়ালো। মমতার সংযোজন, আমরা ঘুরে দাঁড়াবো, আমাদের সেই সাহস আছে, ওদের মুখোশ খুলবো। অন্যদিকে শুভেন্দুর পাল্টা বক্তব্য, এই জয় দরকার ছিল। এই ঐতিহাসিক ফল প্রমাণ করে পশ্চিমবঙ্গের মানুষের মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের উপর অটুট আস্থা আছে। বিকশিত ভারতের স্বপ্ন এখন অঙ্গ বঙ্গ কলিঙ্গে জাতীয়তাবাদী বিজেপি সরকারের হাত ধরেই বাস্তবায়িত হবে। দীর্ঘকাল পরে কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার পেল পশ্চিমবঙ্গ। রাজ্যে প্রচারে এসে প্রধানমন্ত্রী বলেছিলেন পিএম সিএম একসাথে, উন্নয়ন হবে দিনে রাতে। তৃণমূল নেত্রী হার মানতে না চাইলেও রাজনৈতিক শিবিরের বড় অংশের মতে মানুষের অসন্তোষ ও ক্ষোভের স্তূপের উপরেই দাঁড়িয়েছিল মমতার সরকার। জনকল্যাণমূলক প্রকল্প বা নগদ সহায়তা সেই ক্ষতে প্রলেপ দিতে পারেনি এবার। গত 5 বছরে নতুন কোনো উন্নয়নমূলক প্রকল্প দূরের কথা, সাধারণ কাজও বহু ক্ষেত্রে হয়নি। কর্মসংস্থান তৈরি হয়নি, শুধু যুবসাথীর টাকা চাকরির অভাব মেটাতে পারেনি। তার সঙ্গে ছিল প্রাতিষ্ঠানিক দুর্নীতির পাশাপাশি স্থানীয় স্তরে কাটমানি ও সিন্ডিকেট নিয়ে জনমনে পুঞ্জীভূত ক্ষোভ। গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের বড় ভরসা ছিল মহিলা ও মুসলিম ভোট। তবে আরজিকর কাণ্ডের পরে মহিলাদের একাংশ নারী সুরক্ষার প্রশ্নকে বড় করে দেখেছেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক শিবিরের বড় অংশের মত। লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প ভোট আনতে অনেকটা সফল হলেও মহিলাদের সব প্রশ্নের উত্তর তাতে মেলেনি। আর ওয়াকফ আইন সংক্রান্ত ঘটনাবলী ও রাজ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত নানা কাণ্ডের পরে মুসলিম ভোটও একতরফাভাবে শাসক দলের পক্ষে পড়েনি। উত্তর দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোটের ভাগ পেয়েছে কংগ্রেস ও বাম। দক্ষিণবঙ্গে সেই ভোটে ভাগ বসিয়েছে বাম এবং আইএসএফ। পূর্ব বর্ধমান ও হুগলির কিছু কেন্দ্রের ফলে ইঙ্গিত মিলেছে যে সংখ্যালঘু ভোটের একাংশ বিজেপির দিকেও গিয়েছে। উল্টো দিকে হিন্দু সমর্থন, বিশেষত মধ্যবিত্তে, নিজেদের দিকে সংহত করেছে বিজেপি। ফলে দুদিকেই ধাক্কা খেয়েছে তৃণমূল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর সুবিধা পেয়েছে গেরুয়া শিবির। ট্রাইব্যুনালে আবেদনের নিষ্পত্তি না হওয়ায় প্রায় 30 লক্ষ মানুষ ভোট দেওয়ার সুযোগ পাননি। তৃণমূল কংগ্রেস ও বাম শিবিরের একাংশের মধ্যে এই বাইরে থেকে যাওয়া ভোটাররাও জয় পরাজয়ের নিষ্পত্তিতে বড় ভূমিকা নিয়েছেন। তবে মমতার সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার প্রাবল্য যে ছিল তা কেউই অস্বীকার করছে না। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।